এদিকে বরিশালে আবারও ভয়ানক সংঘর্ষ, কুকুরের মতো পেটালো হাসনাত সার্জিসকে। প্রাণে বাঁচতে দৌড়ে পালালো সমন্বয়করা। আবার উত্তাল হয়ে উঠল বরিশাল শহর। সমন্বয়কদেরকে হাসপাতালের মধ্যে ঢোকাইয়া র্যাম্পার্ট পেদাইছে কর্মকর্তা কর্মচারীরা, মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। মব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করা সমন্বয়করা যখন মবের শিকার হয়, কি ভালো যে লাগে রে ভাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনূস তিনি পদত্যাগ করবেন। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় গরম সংবাদ, সেটা হলো এবার সার্জিস হাসনাতকে বরিশাল থেকে কুকুরের মতো পিটিয়েছে। দর্শক, 15ই আগস্টকে কেন্দ্র করে এই সংবাদটি রীতিমতো চাপা পড়ে গিয়েছিল, তবে আমরা ঘাটাঘাটি করতে গিয়ে পেয়েছি চাঞ্চল্যকর কিছু তথ্য। রীতিমতো মারির ভয়ে দৌড়ে পালাচ্ছিলেন, তখনই ক্যামেরা বন্দী হয়ে যান হাসনাত আবদুল্লাহ। দর্শক, পাশাপাশি সার্জিস আলমেরও অবস্থা খুব খারাপ। কি হতে যাচ্ছে এবং কি হবে, পাশাপাশি ডক্টর ইউনূস নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারির আগেই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন, যেহেতু তিনি এনসিপির হয়ে মাঠে কাজ করবেন বলে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে। দর্শক, কথা বাড়াবো না, চলুন বিস্তারিতভাবে দেখে আসি যে কি হয়েছিল এবং কি হচ্ছে, এবং ভয়ে এনসিপি নেতাকর্মীরা তারা পদ থেকেই পদত্যাগ করতে চলেছে। তো দর্শক, কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসি। স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের উপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে। মব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করা সমন্বয়করা যখন মবের শিকার হয়, কি ভালো যে লাগে রে ভাই। মব সৃষ্টিকারীরা অবশ্যই মবের শিকার হবে, কিন্তু কে শোনে কার কথা। যাই হোক, যে কথা বলছিলাম, বরিশাল মানে সেই বরিশালের স্বাস্থ্য নিয়ে যখন আন্দোলন করছিল মহিউদ্দিন রনি, 5ই আগস্টের পরে তাকে দীর্ঘদিন দেখা যায়নি। ভাগের টাকা শেষ হয়ে গেছে, হয়তো বা আবার একটু ভাগের টাকার দরকার। সেই ভাগের টাকার মানে বা আরো কিছু টাকা পয়সার দরকার, নাইলে খাইব কি করে। কোনো চাকরি বাকরি তো নাই, কোনো কাম কাজ তো করে না, চা বিক্রিও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ 5ই আগস্টের পরে আগে যে চা বিক্রি করে খাইতো, সে চা আর বিক্রি করে না, চাকরি বাকরিও আমার জানা মতো হয় নাই বা করে না। তাহলে সংসার কি তাকুর চলে? এই মহিউদ্দিন রনি কিছু সমন্বয়কদেরকে নিয়ে আন্দোলন করেছিল স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে। মানে স্বাস্থ্য উপদেষ্টা আমার পছন্দ না, এবং ওনার উপদেষ্টা হিসাবে কোনো যোগ্যতা নেই, সেটাও আমি বারবার বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি। কিন্তু আজকে আলোচনার বিষয় হলো সমন্বয়। এখন এই সমন্বয়করা আপনারা জানেন যে আপনার এর দল, মানে সরকারেরই লোক, উপদেষ্টারই প্যানেলের লোক, যখনই তার বিরুদ্ধে মানে পদক্ষেপ নিয়েছে বা তার পদত্যাগ দাবি করেছে বা সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে আরো উন্নয়নের জন্য ডাক দিয়েছে ব্লকেড কর্মসূচি, তখন প্রথম দফায় সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সাথে তাদের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়েছে। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময়ে আর ওই পুলিশ, এরা তো বর্তমান সময়ে অন্তত পক্ষে ওই কবি নীরব, ওই সমন্বয়কদের ক্ষেত্রে বা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে কবি নীরব ভূমিকায় পালন করে থাকেন, এবং ওই ক্ষেত্রে তাদের কোনো মানে শক্তি সামর্থ্য বল অস্ত্র শস্ত্র এগুলো কিছু থাকে না, এগুলো আমরা জানি। কিন্তু পরবর্তীতে কি করেছে, তার একদিন পরে সমন্বয়কদেরকে হাসপাতালের মধ্যে ঢোকাইয়া র্যাম্পার্ট পেদাইছে কর্মকর্তা কর্মচারীরা, মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। মহিউদ্দিন রনি বললো 30-40 জন এসে, মানে গায়ে তো রক্ত টক্ত লেগেছে, 30-40 জন এসে আমাদেরকে যা মাইর দিয়েছে, সে মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, আমাদের বুঝে ওটার আগেই মাইর দিয়েছে, খাইলো মায়ের। আবার দেখলাম 3টারে মানে অর্ধ জামা কাপড় ছিঁড়ে অর্ধলঙ্গ করে ফেলেছে, হাসপাতালে বেডে বা শুয়ে আছে, আমাদেরকে বাঁচান, আমাদের মেরে শেষ করে দিয়েছে, এ করেছে তা করেছে। এবং বাকি যারা সমন্বয়ক ছিল তারা সেখান থেকে পালাচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, সমন্বয়কের মেয়াদ উত্তীর্ণ হয় না, মাঝে মাঝে বলে না, সে ভুল বলছে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। তো সমন্বয়করা বছর পার হয়ে গেছে, তো তারা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারা যাদের শক্তি বল, যেসব এক্সাম্পল উদাহরণগুলো দেখায়, মানে আহতদের কথা শোনায়। কিন্তু আপনারা দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে কারা? তারা অধিকাংশ স্টুডেন্ট নাই, শ্রমিক, এই সেই মানে বুড়ো হাবড়া শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গার্মেন্টস শ্রমিক এরা। এবং জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 5ই আগস্টে জাতীয় পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে পর্যন্ত যায়নি। সমন্বয়কদেরকে মানে এখন মানে অন্যদের লাল টিকিট দেওয়া লাগছে না, লাল টিকিট সমন্বয়কদের সহপাঠী, সহকর্মী, সহযোদ্ধা তারাই দিচ্ছেন। ভালো লাগছে। বলছিলাম মব সৃষ্টি করো না, আমরা বলি গালে, তোমাদের শুনে বালে। বিষয়টা এরকমই হয়েছে। তো এখন দেখো কেমন লাগে ভাই, অন্যদের মব সৃষ্টি করে যখন পিটাইছো, তখন যেমন তাদের পরিবার কষ্ট পেয়েছে, তারা কষ্ট পেয়েছে, তোমরা এখন হাসপাতালের বেডে শুইয়া চিল্লা ফিল্লা করতেছো, হাগানি সাগানি করতেছো, কেমন লাগে একটু দেখো না ভাই। প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনূস তিনি পদত্যাগ করবেন। নতুন খবর না, পুরনো খবর।
পুরনো খবরের অর্থে এটা নিয়ে দুই রকম কাণ্ড ঘটে, একটা হচ্ছে নাটক করা, ভেঙচি দেওয়া, আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে পদত্যাগ করবেন। এবারে ঘটনাটি ঘটেছে, এটা আরেকজন নেতা যিনি খুবই আলোচিত এই সময়ে এসে, এবং তারা কাজ শুরু করেছেন গত আওয়ামী লীগ সরকারের প্রায় শেষ টাইমে এসে, এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই সরকারের সময় এসে আলোচিত মানুষ। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলছেন, আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকার খবরে, যে যদি এনসিপি এবং জামাতে ইসলামী নির্বাচনে না যায় তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। মানে কাণ্ডটা চিন্তা করেন। আমি ব্যারিস্টার ফুয়াদের কথায় গুরুত্ব দিই, হয়তো তিনি এটা অনুমান বা বিশ্লেষণ করে বলেছেন কিনা, কারণ দুটাই হতে পারে, যে যদি জামাতে ইসলামী বা এনসিপি ইলেকশন না করে তাহলে কি যে একটা কাণ্ড ঘটবে ইলেকশন নিয়ে, তো বুঝতে পেরেছেন। বিএনপি হয়তো সেরকম ওই আওয়ামী লীগ যে ট্রেন্ডের, বিএনপি তো তাই, ওই একতরফা তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। বিএনপি এর আগেও ট্রাই করেছে সেটা, 96 যদি এত আন্দোলন জমে না উঠতো, 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি থেকে যেত, একতরফা নির্বাচন করার তারও অভ্যাস আছে, আওয়ামী লীগের অভ্যাস আছে। তো সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই দায়ভার ডক্টর ইউনূস সাহেব তিনি কাঁধে নেবেন না। এখন দুইটা দিক দেখেন, একটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যদি এই অনুমান করে বলতে পারেন, আরেকটা হলো যে ব্যারিস্টার ফুয়াদ এই সরকারের প্রতি তার সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে, এবং তিনি এই সরকারকে সফল মনে করেন। আমাদের সঙ্গে তিনি যখন শোতে এসেছেন আমাদের এই চ্যানেলে, তখনও তিনি বলেছেন যে সরকার কি কি কারণে তিনি সফল এই সরকার মনে করেন, সেসব জিনিস তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে সরকারের সঙ্গে তার ভালো রিলেশন আছে, সরকারের ভেতরকার খবর জানেন, এটা হতে পারে। তবে এর বাইরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন কাণ্ডটা, যদি জামাত এনসিপি ইলেকশনে না যায়, এখানেও দুইটা দিক আছে। একটা হলো যে ডক্টর ইউনূসই হয়তো চান না যে জামাত এনসিপি না যাক, ফলে নির্বাচনটা বানচাল করার জন্য এটা একটা খেলা হতে পারে। আরেকটা হলো ডক্টর ইউনূস নিজে এই পেজ গিটা লাগিয়েছেন কিনা, এই 1 বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেকে ডেকে বলে ঐক্য করো, আর ভেতরে ভেতরে খেলা লাগানো, এটাই সরকারের একটা খুব সিদ্ধহস্ত কাজ। এখন আমরা যে বলছি পদত্যাগ তো করবেনই, পদত্যাগ করতেই হবে, টুডে অর টুমরো উনি নির্বাচন করতে পারবেন না, মানে খুব বেশি বিশ্লেষক হওয়া লাগে না, একদম সাদা চোখে দেখেন তো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি নির্বাচন হওয়ার মতন? পুলিশকে যে গভর্নমেন্ট একটা বছরে ঠিক করতে পারে নাই, সেই গভর্নমেন্ট আগামী 6 মাসে ঠিক করে ফেলবে, ইলেকশনের মধ্যে ঠিক করে, এবং দুর্বল পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নির্বাচন সম্ভব। যতই আপনি সেনাবাহিনী বিজেপি লাগান, তারপরে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ তো বসেই আছে। আওয়ামী লীগ কি কারণে তাকে সহযোগিতা করতে? হয়তো আওয়ামী লীগ গন্ডগোল পাকাতে যাবে না ইলেকশন নিয়ে, ইলেকশনের দিন যে একটা কিছু করে ফেলা সেটা হয়তো পারবেও না, কিন্তু এই সরকারকে তার সহযোগিতা করবে না। তাহলে এই সিচুয়েশনের মধ্যে দেশে আপনার একটা নির্বাচন করার মতন কোন এলিমেন্টটা বিরাজমান রেখেছেন ডক্টর ইউনূস সাহেব? তার যে উপদেষ্টা পরিষদ, কিছু বুড়া, কিছু অনভিজ্ঞ বাচ্চা, কিছু হচ্ছে লোভী, হ্যাঁ, এদেরকে দিয়ে, এবং তাদের মধ্যে থেকেও কেউ আবার ডিগবাজি দিয়ে, জাম্পু দিয়ে এসে তারা আবার ইলেকশনও করবে। এইরকম একটা সিচুয়েশনে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চায়, মনে করে, আটঘাট বেঁধে নেমেছে, আদৌ কি সম্ভব? বাদ দিলাম আওয়ামী লীগের কথা, দেশের জাতীয় পার্টি জানেন এখন কি পরিমাণ ভোট আছে? আপনি জামাত থেকে ফেলে দিতে পারবেন জাতীয় পার্টিকে? জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে নষ্ট হতে হতে যে জায়গায় আছে, তারপরে তার একটা সাংঘাতিক রকম ভোট ব্যাংক আছে। সেই জাতীয় পার্টি ইলেকশনে কিভাবে যাবে না যাবে, জাতীয় পার্টিকে দেখলে চিন্তা করে, আর এই জাতীয় পার্টির ঘাড়ে চড়ে যদি আওয়ামী লীগ চলে আসে, এত বিশ্বাস, এত সন্দেহ রেখে ডক্টর ইউনূস সাহেব দেশটাকে এরকম পেজকি লাগিয়ে একটা সাংঘাতিক আগ্নেয়গিরির মুখে বসিয়ে দিয়ে উনি পদত্যাগ করবেন বীরের মতন করে। মানে এইটা যদি হয়, ইটস এ ব্যাড লাক, ইল লাক, আর কি থাকতে পারে? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, তার স্বাভাবিক হিসাব নিকাশ এর মধ্যে তিনি আর নেই, তিনি এখন অন্য জগতে চলে গেছেন। সুফিজম বলতে একটা ডিসকোর্স আছে, সেখানে ফানাফিল্লা বাকাবিল্লা আছে, বিভিন্ন হাল আছে, মাকাম আছে, যেমন মাকামে মাহমুদ, মাকামে নাসুদ, মাকামে লাহুদ, এরকম অনেক হাল আছে। এবং মুরিদদের এই বা যারা সুফিজম চর্চা করে, একটা স্টেজ অতিক্রম করতে হয়। আপনি জিকির করতে করতে, আমল করতে করতে নানান স্টেজ অতিক্রম করেন, নানান মাকাম আপনি অতিক্রম করেন। এরকম করতে করতে একদম সর্বশেষ স্টেজ হচ্ছে ফানাফিল্লাহ। আবার নানান স্টেজ আছে, আপনি যদি একদম তরিকতের সর্বোচ্চ মাকাম ফানাফিল্লায় পৌঁছে যেতে পারেন, তাহলে আপনার উপর শরীয়ত লাগে না। কোনো কোনো ডিসকোর্সে এটা বলে, কোনো কোনো স্কুলে এটা বলে সুফিজমের স্কুল। কারণ আপনি তখন আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে গেছেন, আপনি আর আপনি নাই, আপনি নিজে কিছু বলেন না, কিছুই করেন না, আল্লাহ যা বলে করে উঠি আপনি। এই জন্যে ওই স্টেজে পৌঁছানোর পর আপনি যদি বলেন আমি আল্লাহ, তাহলে কোনো সমস্যা নাই। আমি এটা শরীয়ত বলছি না, আমরা এটা সমর্থন করি, এটা হচ্ছে সুফিজমের কথা। যেমন মনসুর আল্লাহ বলেছিল আনাল হক, মানে আমি আল্লাহ, তখন তো সবাই তাকে ধরেছিল তুমি তো শিরক করেছো। কিন্তু এটা ব্যাখ্যা হচ্ছে যে মনসুর আল্লাহ তো ফানাফিল্লা হয়ে গেছিল, ওটা তো আসলে মনসুর আল্লাহ বলেনি, মনসুর আল্লাহ বলতে কিছু ছিল না, ফান আল্লাহ এবং মনসুর এক হয়ে গিয়েছিল, অতএব ওটা কোনো সমস্যা না। তো প্রফেসর ইউনূসের এরকম হাল মাকাম চেঞ্জ হয়েছে, তিনি এখন অন্য কোনো গোত্রে ফানা হয়ে গেছেন, ফানা ফিল বিএনপি। প্রফেসর ইউনূসের কথাবার্তা, ফরেন পলিসি, দর্শন অবিশ্বাস্যভাবে চেঞ্জ হয়েছে। যেমন আমরা একজন মুসলমানকে যদি দেখি, বড় আল্লাহর ওলি, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন,
সারা রাত অল্প একটু ঘুমান, এক অজুতে কয়েকদিন নামাজ পড়েন, সেই লোককে যদি দেখি হঠাৎ নামাজ পড়ে না, তিনি বলেন যে আমি আল্লাহ, আমার নামাজ তো লাগে না। কারণ কি? সে তো ফানাফিল্লা হয়ে গেছে, মানে সর্বোচ্চ স্টেজে পৌঁছে গেছে। তা আমরা স্বাভাবিকভাবে শরীয়তের দৃষ্টিতে অনেকে আশ্চর্য হবে যে কেমন, কত বড় আল্লাহর ওলি ছিল, সে আমার নামাজই পড়ে না, সে বলে যে আমার নামাজ লাগে না, আমি ফানাফিল্লা হয়ে গেছি। তো ইউনূসের অবস্থা হচ্ছে এখন এরকম। কত সুন্দর সুন্দর কথা বলতেন, সংস্কারের স্বপ্ন দেখাতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সেই 7 সিস্টার্সের কথা আসলে খোঁচা দিয়ে ভারতকে চেপে ধরতেন, আর ভারতে দৌড়দৌড়ি নড়াচড়া শুরু হয়ে তো যেত। দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং শুনছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপত্য। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানতে চাই যে আসলে বাঙালি তারা কি চায়, বর্তমান বাংলাদেশকে আসলেই সুষ্ঠু। গতকাল যে পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল 15ই আগস্ট, এমনকি এমন অবস্থা বিএনপি সৃষ্টি করেছিল, জানি না তারা নির্বাচনে আসলে বা তারা যদি বিজয়ী হয়, তারা যদি জেতে নির্বাচনে, তাহলে তারা বাংলাদেশে কি করবে। তারা ক্ষমতায় নেই, তাই 32 নম্বর দখল নিয়ে সেখানে নাচা গানা এবং বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা করেছে। পাশাপাশি মহিলাদের গায়ে হাত দিয়ে যত প্রকার নিচু মনের কাজ করা যায়, বাঙালিকে হেয় প্রতিপন্ন করার যত দিক আছে, সবগুলোই কিন্তু গতকাল বিএনপির দ্বারা হয়েছে এবং সাধারণ মানুষের দ্বারাই হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন করেছে কিনা আমার জানা নেই, তারা ক্ষমতায় থাকাকালে বিএনপির কর্মসূচি ঘিরে এমন অপমানজনক কাজ কিন্তু তারা করেনি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।